মানুষ আসলে কোনো রাজনৈতিক দল, কোনো নেতা, কারো আহ্বানে আসলে মানুষ রাস্তায় নামে নাই। আমরা যে ওই সময়টা মানুষ একেবারেই দেশকে রক্ষা করার জন্য, দেশের সাধারণ ছাত্রদেরকে মারা হচ্ছে, তাদেরকে রক্ষা করার জন্য মানুষের সেই বিবেকবোধের জায়গা থেকে, দেশকে নৈতিকতার জায়গা থেকে মানুষ আসলে রাস্তায় নেমে এসেছিল এবং তাদের এই প্রতিবাদ, এই আন্দোলনের ফলে আমরা মনে করি আমরা এখনো বেঁচে আছি যারা সেই আন্দোলনে ছিলাম। ফলে আমাদের এই বেঁচে থাকাটা আমাদেরকে আরো অর্থবহ করে তুলেছে যে আমাদের উপর কিছু অর্পিত দায়িত্ব এসেছে বড় অভ্যুত্থানের পরে বাংলাদেশটাকে নতুন করে গড়ে তোলা। আমরা গণ অভ্যুত্থানে পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যে সরকারের কাছ থেকে আমাদের অনেক পাহাড় সম প্রত্যাশা ছিল। আমি নিজেও সেই সরকারের অংশীদার ছিলাম। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জন্য দুইটা দিক ছিল। একটা হচ্ছে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, যেটা কিছু রাজনৈতিক দল সেই দাবি জানিয়েছে। আরেকটা দাবি ছিল সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, সংবিধান পুনর্লেখন বা নতুন করে তোলা, সেটা আমাদের পক্ষ থেকে দাবি ছিল। পরবর্তীতে যে একটা সমঝোতায় আসা হলো যে আমরা কিছু সংস্কারের মধ্য দিয়ে গিয়ে তারপরে নির্বাচনের দিকে যাব। ফলে যে ব্যাপক যে আমরা সংস্কার বা দেশের পরিবর্তন আমরা চেয়েছিলাম, সেটি কিন্তু গণ অভ্যুত্থানের পরে প্রথমেই খারিজ হয়ে গিয়েছে। যে আমরা আসলে নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক, ক্ষমতা কাঠামো কেন্দ্রিক কিছু সংস্কার আমরা করব। সেটার জন্য 5টা-6টা কমিশন করা হয় এবং আরো কিছু কমিশন করা হয় স্বাস্থ্য, শ্রম, নারী অধিকার বিষয়, যেগুলা সুপারিশগুলা দীর্ঘমেয়াদী হয়তো কাজে লাগানোর জন্য। ফলে আমরা এটা ফিল করেছিলাম যারা আমরা ওই আন্দোলনে ছিলাম যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানটা বাংলাদেশের ইতিহাসের আগের যে কোনো গণ আন্দোলনের চেয়ে ভিন্ন। এই গণ আন্দোলনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, তরুণদের একটা রাজনৈতিকতার উত্থান ঘটেছে। ফলে এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু আপনারা যে আন্দোলনের সময় গ্রাফিতি বলেন, দেওয়াল লেখন বলেন, সাধারণ ছাত্ররা লিখেছে, সেটার মধ্য দিয়ে আপনারা পাবেন তারা কিরকম বাংলাদেশ চাচ্ছে। কেউ বাংলাদেশ 2.0 বলতেছে, কেউ নতুন বাংলাদেশ বলতেছে, আমরা সেকেন্ড রিপাবলিক বলতেছি। অর্থাৎ আগের কাঠামোতে আর কেউ ফিরে যেতে চাচ্ছে না। ক্ষমতার পালাবদল নয়, বরং বন্দোবস্তের পরিবর্তন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনটাই সবার দাবি হয়ে উঠেছে। ফলে সেই প্রেক্ষিতেই গত 1 বছর সংস্কারের পথে এভাবে বাংলাদেশ এগিয়েছে, কোথাও কোথাও বাধাগ্রস্ত হয়েছে এবং এখন এসে একটা অনিশ্চয়তার জায়গায় বাংলাদেশ আসলে আছে যে আসলে সংস্কারটা কতটুকু হবে, নাকি সংস্কার ছাড়াই নির্বাচনের দিকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা যেটা খুবই স্পষ্ট করে বলেছি যে এখনো বলছি যে আমরা নতুন সংবিধান চাই, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সংস্কার চাই, গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা চাই, বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতির বৈষম্যমূলক অর্থনীতি, সেটার পরিবর্তন চাই, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের এই মৌলিক চাহিদাগুলো সেটা যাতে নিশ্চয়তা হয় সেই ধরনের আমরা সিস্টেম তৈরি করতে চাই। অন্তত এই অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতিটা দিয়েছিল যে নির্বাচনী ব্যবস্থা, ক্ষমতা কাঠামো, যে সংস্কারগুলো এবং ঐক্যমত্য কমিশনে যে সংস্কারের আলাপ আলোচনা করা হয়েছে, সেটার পূর্ণ বাস্তবায়ন এই সরকারের আমলে করতে হবে। আমরা সেই দাবিতে অনড় থাকবো। আমরা জানি না বাংলাদেশের সামনে কি আসবে, কারণ সংস্কারের প্রশ্নে এক ধরনের বিভক্তি বাংলাদেশে আসলে রাজনীতিতে তৈরি হয়েছে। আমরা যেটা বলতে চাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি আসলে আমাদের কেন করা লাগবে, তারা খুবই স্পষ্টভাবে বলেছে। আমরা গণ অভ্যুত্থানের পরপরই রাজনৈতিক দল তৈরি করি নাই। রাজনৈতিক দল তৈরি করাটা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা ছাত্র রাজনীতিতেই ছিলাম এবং আমাদের কাছে মনে হয়েছে যে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী,
তারা মিলে সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করবে। কিন্তু একটা পর্যায়ে যখন আমরা বুঝতে পারছিলাম যে আমাদের দাবি আর হয়তো রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের দাবিটা ভিন্ন, তখন আমাদেরকে মনে হলো যে আমাদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত হতে হবে এবং এই দাবিগুলোকে রাজনৈতিকভাবেই নিয়ে আসতে হবে। সেই প্রেক্ষিতেই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয় এবং জাতীয় নাগরিক পার্টি আসলে যত না রাজনৈতিক দল তার থেকেও বেশি এটি একটি গণ আন্দোলন। কারণ আমরা মনে করি গণ অভ্যুত্থানের পরে এই দাবিগুলোকে বাস্তবায়ন করার জন্য আসলে একটা গণ আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে। ফলে আমরা নাগরিক পার্টি এখন সেই গণ আন্দোলনের ধারাবাহিকতাতেই আছি। আমরা নতুন সংবিধানের দাবি জানিয়েছি এবং গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। কারণ আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের পরে আমরা যদি বাংলাদেশে একটা টেকসই সংস্কার করতে চাই, পরিবর্তন করতে চাই, সেটার জন্য আসলে সংবিধান সংস্কার বা নতুন সংবিধান যেটাই বলি না, গণপরিষদ নির্বাচন প্রয়োজন, জনগণের ম্যান্ডেট আসলে সেখানে প্রয়োজন। নাহলে এর আগে বাংলাদেশে বহুবার সংবিধান সংশোধন হয়েছে, এই সংশোধনী কোনটাই টেকসই আসলে হয়নি। ফলে টেকসই সংস্কারের জন্য আমাদেরকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সেই পরিবর্তনটি করতে হবে। দ্বিতীয়ত আমরা বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর কথা বলছি এবং আমরা আমাদের জুলাই পদযাত্রা শেষে আমরা 24 দফা ইস্তেহারও দিয়েছি। যে ইস্তেহারে আমরা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর ধরে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোর কথা বলেছি, যেখানে প্রবাসী বাংলাদেশিরা যারা রয়েছে তারা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে। কারণ আমরা গণ অভ্যুত্থানের সময়ও এই প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, বিশেষত শ্রমিকরা এবং ছাত্রছাত্রীরা এবং যারা নানান পেশায় রয়েছেন, তারা এই গণ অভ্যুত্থানে এক ধরনের জনসমর্থন, নৈতিক সাপোর্ট তৈরি করেছিলেন এবং শ্রমিকরা তো একটা বোল্ড ডিসিশন নিয়েছিলেন রেমিটেন্স বন্ধের। এবং গণ অভ্যুত্থানের সময় পরবর্তীতে কিন্তু বাংলাদেশের মানুষ এটা রিয়েলাইজ করেছে যে শ্রমিকদের শক্তি আসলে কতটুকু, তারা যদি ঐক্যবদ্ধ হয়। ফলে প্রবাসী বাংলাদেশিদের সেই যথাযথ মর্যাদাটা দেওয়া, তাদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং তাদের যে নানা ধরনের যে হয়রানির মধ্যে পড়ে, আমরা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনার মধ্যে সেই অনেক অভিজ্ঞতা আমরা শুনেছি তাদের কাছ থেকে, পাসপোর্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন এয়ারপোর্টে তাদের যে হয়রানি, সেই হয়রানিগুলো বন্ধ করতে যথাযথ উদ্যোগ নেওয়া সরকারের পক্ষ থেকে, সেটার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে আমরা ক্যাম্পেইন করছি। সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে ভোটাধিকারের একটা পদ্ধতি, তারা ভোট গ্রহণের একটা পদ্ধতি তারা ব্যবস্থা করবে। ফলে সার্বিকভাবে জাতীয় নাগরিক পার্টি সেই অভ্যুত্থানের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই, যে অভ্যুত্থানের পরে যাতে আমরা ফের আগের সিস্টেমে যাতে আমরা ফেরত চলে না যাই। কেবলমাত্র কিছু ব্যক্তির পরিবর্তন, দলের পরিবর্তন, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক কাঠামো, নিয়ম কানুনের পরিবর্তন যাতে মানে হবে না, এইটা আমরা আসলে দেখতে চাই। ফলে আমরা আসলে রুলস অফ গেম চেঞ্জ করতে চাই। কারণ আমরা জানি পুরনো খেলায় পুরনো নিয়ম কানুন আসলে আমরাও সাস্টেইন করতে পারবো না, আমরা সার্ভাইভ করতে পারবো না। ফলে নতুন নিয়ম কানুন, নতুন ধরনের সিস্টেম প্রতিষ্ঠার মাধ্যমে আসলে আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো। আপনাদের সাথে আমাদের আসলে যোগাযোগের মাধ্যম, যেহেতু আপনাদের সাথে সরাসরি কথা বলা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না, যোগাযোগের মাধ্যম কিন্তু কেবল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। এবং আমাদেরকে গত 1 বছর ধরে আসলে নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, এখনো করা হচ্ছে। আমাদের প্রতি যে নৈতিক সমর্থন, সেই সমর্থন যাতে জনগণের ভেঙে যায়, সেটার জন্য এই চেষ্টাটা আসলে। কিন্তু আমরা যখন জুলাই পদযাত্রা আসলে সারা দেশের মানুষের কাছে গিয়েছি, আমরা দেখেছি যে এই যে ষড়যন্ত্র এবং এই মিথ্যার আশ্রয় নেওয়া, এই আসলে কাজ করে নাই। কারণ মানুষ আমাদেরকে ব্যাপকভাবে আমাদেরকে গ্রহণ করেছে। তাদের আগে আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা গিয়েছি যখন, আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমাদেরকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র, আমাদের একটা নেতিবাচক চিত্র দেশের মানুষের কাছে সারা বিশ্বে আমাদের উপস্থাপনের চেষ্টা, শুধু আগে পরাজিত শক্তি না, এখন নানা শক্তি মিলে চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মিডিয়ার যে আকাঙ্ক্ষিত পরিবর্তন সেটা আমরা আনতে পারিনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও যারা সাইবার স্পেসটি দখল করেছে,
তো আমরা আশা করি যে আমরা সেগুলো নিয়ে কাজ করতেছি, সেসব জায়গায় আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন। আমরা এখন প্রবাসীদের কাছ থেকে যেটা আমরা চাই যে যারা বিদেশে বসবাস করতেছে, যে কোনো পেশাতে হোক না কেন, কিভাবে বাংলাদেশের সাথে আমরা এই কানেক্টিভিটিটা আরো বেশি তৈরি করতে পারি। কারণ আমরা মনে করতেছি যে বাংলাদেশ থেকে যারা বাইরে যাচ্ছে তারাও বাংলাদেশের অংশ, ফলে আমরা যে রাষ্ট্র গঠন প্রক্রিয়া মধ্য দিয়ে যাচ্ছি গণঅভ্যুত্থানের পরে, এই গঠন প্রক্রিয়ায় তাদেরকে আমরা কিভাবে যুক্ত করতে পারি, তাদের মতামত অংশগ্রহণ আমরা আরো কিভাবে নিশ্চিত করতে পারি। একটা হচ্ছে ভোটাধিকার, তারা যদি ভোট দিতে পারে ফলে ক্ষমতার পরিবর্তনে তাদের একটা মূল্যবান একটা স্টেক তৈরি হবে। এর আরো বেশি আমরা কিভাবে আমাদের ডায়াসপোরা কমিউনিটিকে দেশের সাথে যুক্ত করতে পারি, কারণ আমরা মনে করি দেশের মর্যাদা যদি তৈরি হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনি বিশ্বের যে কোনো জায়গায় থাকেন না কেন আপনার মর্যাদা তৈরি হবে। আর আপনি একটা অন্য একটা দেশে ভালো জীবনযাপন করলেও দেশ যদি মর্যাদাবান না হয়, আপনার মর্যাদা আসলে কম থাকবে। ফলে এই দেশটা যেহেতু সকলের, আমাদের পরিচয় দিন শেষে বাংলাদেশি আমাদের শিকড়, আমাদের সত্তা। ফলে বাংলাদেশকে আমরা কিভাবে গ্লোবাল বাংলাদেশ তৈরি করতে পারি, গ্লোবালি কানেক্ট করতে পারি। এবং মালয়েশিয়া আসার পর থেকে আমি মালয়েশিয়াকে বোঝার চেষ্টা করতেছিলাম যে মালয়েশিয়া সম্পর্কে আমরা অনেক কিছু আসলে পড়েছি, বইয়ে পড়েছি। আমাদের যারা আছেন আমার সাথে কাজ করতেছেন, আমাকে যারা সফর সঙ্গী হিসেবে, তাদের থেকে আমি জানতেছি বা যেখানে যাচ্ছি মালয়েশিয়া আসলে কিভাবে মালয়েশিয়া এই গ্রোথটা করলো এবং বাংলাদেশ আসলে কেন পারলো না। আমাদের এই আত্মসমালোচনাগুলো আসলে প্রয়োজন। যে মাহাথির মোহাম্মদ ডেভেলপমেন্ট ন্যাশনালিজম ধারণা নিয়ে কাজ করেছে, শেখ হাসিনাও বিগত ফ্যাসিবাদের মধ্যে কিন্তু ডেভেলপমেন্টাল ন্যাশনালিজমই করেছে। কিন্তু মালয়েশিয়া কেন সেখানে সফলতা পাইলো, কিন্তু শেখ হাসিনা কেন পাইলো না আসলে? কেন সেখানে শুধু লুটেরা ব্যবসায়ী তৈরি হলো? এখানে কেন আমাদের ক্যাপিটাল আমাদের দেশে থাকলো না? সব টাকা কেন বিদেশে পাচার? ফলে আপনি ফিলোসফি বা আদর্শ ধারণ করলো, সেটা যে আসলে মাঠে কাজ নাও করতে পারে, এটা কিন্তু একটা বড় উদাহরণ আসলে। মালয়েশিয়াতে আমরা যেভাবে দেখেছি যে ট্রেডিশন বা ধর্মের সাথে আধুনিকতার যে মেলবন্ধন, এই সম্পর্কটা তৈরি হয়েছে, এটা আমাদের জন্য একটা অনুসরণীয় ব্যাপার হতে পারে যে মালয়েশিয়াকে কিভাবে এখানে সফল হলো। যারা একই সাথে একটা মাল্টি কালচারাল, মাল্টি এথনিক সোসাইটি, বহু জাতি সংস্কৃতির একটা সমাজ, একটা কসমোপলিটন সিটি মালয়েশিয়া, কুয়ালালামপুর সহ আরো একটা সিটি। আবার তারা তাদের ধর্মকেও, ধর্মীয় মূল্যবোধকেও চর্চার নানা ধরনের ব্যবস্থা তারা করেছে, সেটাকে ধারণ করছে। ফলে মালয়েশিয়ার অর্থনীতি, ধর্ম, সংস্কৃতি এবং মালয়েশিয়া যে এশিয়ান রাইজিং এর হোপ আসলে দেখিয়েছিল, যে সাউথ সাউথ সলিডারিটির কথা মালয়েশিয়া বলে আসছে দীর্ঘদিন ধরে। বাংলাদেশে কিন্তু আমরা এখন সেই কথাগুলো বলতেছি যে আমাদেরকে কিন্তু গ্লোবাল সাউথের সাথে আমাদের সেই সলিডারিটি, সম্পত্তি আসলে করতে হবে। বাংলাদেশের ফরেন পলিসিতে সেই পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশ বহু বছর ধরে আমাদের উপর একটা অন্যায় আধিপত্য চালিয়ে আসছে এবং বাংলাদেশ তিন দিকে ঘেরাও করা। ফলে সেই জায়গা থেকে আমরা কিভাবে আসলে আগাতে পারি, সেই জায়গা থেকে আমাদের সেই গ্লোবাল ডায়াসপোরার সাথে আমাদের সম্পর্ক প্রয়োজন। আমাদের যে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর সহ আমরা সেই পথটাকে কিভাবে ব্যবহার করতে পারি, আমাদের নৌশক্তি কিভাবে বৃদ্ধি করতে পারি, এবং আমাদের ফরেন পলিসি, ইকোনমিক পলিসি যদি আমরা প্রয়োজনীয় পরিবর্তন না আনতে পারি এবং আমাদের সরকারি, আমরা যেটা বলি যে তরুণদেরকে ক্ষমতায়িত করা, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণরা জেগে উঠেছে, দেশের জন্য কাজ করতে চায়, এটা আসলে 100 বছর চেষ্টা করলেও এই ধরনের উত্থান, এই ধরনের জাগরণ সম্ভব। এটা টাকা দিয়ে সম্ভব হয় না, ক্ষমতা দিয়ে সম্ভব হয় না। আমাদের যারা এনসিপির সাথে কাজ করতেছেন, আমরা তাদেরকে তো কিছুই দিতে পারি না, বা তারা কোনো স্বার্থের জন্য এখানে আসলে কাজ করে না, আসে না। সেই দেশের একটা ট্রুলি পরিবর্তন হবে, সেই জায়গা থেকে তারা কাজ করতে চায়, আমাদের সাথে আসতে চায়। এবং আমাদের মধ্যে যদি তারা যখন কখনো কখনো এটা দেখে না, যে তখন তারা হতাশ হয়ে আসলে। মানে আমরাও এটা বিশ্বাস করি যে আমরা যদি পরিবর্তনের পথে না যাই, গতানুগতিক রাজনীতির পথে গেলে আমরাও আসলে সার্ভাইভ করতে পারবো। আমি বিচ্ছিন্নভাবে অনেক কথা বললাম, হয়তো আপনাদের আলোচনা থেকে আরো কথা
সর্বোপরি আমি আসলে আপনাদের থেকে শুনতে চাই যে মালয়েশিয়া আপনারা যারা থাকতেছেন দীর্ঘদিন ধরে নানান পেশাতে, আপনাদের অভিজ্ঞতাটা কি এবং বাংলাদেশকে আসলে আমরা কিভাবে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেটা পরিবর্তনে আপনাদের এই অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাতে পারি। একটা নতুন রাজনৈতিক দল হিসেবে, গণ অভ্যুত্থানের রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রতি আপনাদের পরামর্শ কি থাকবে এবং বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আপনাদের কোনো যদি সাজেশন থাকে সেটা আপনারা জানাবেন। আপনাদের পরামর্শগুলো নিয়ে আমরা আসলে আমাদের রাজনৈতিক পথ চলাটা তৈরি করতে চাই।